অন্ধকার রাত, গ্রামের মেঠো পথ বা ঝোপঝাড়ের কোল ঘেঁষে যখন নিস্তব্ধতা নেমে আসে, তখন প্রকৃতির এক রহস্যময় রূপ উন্মোচিত হয়। হঠাৎই নাকে আসে এক তীব্র কটু গন্ধ। কেউ বলে অপদেবতার অস্তিত্ব, কেউ বা ভয়ে ততস্থ হয়ে ভাবেন কোনো হিংস্র জন্তু বুঝি ধেয়ে আসছে। কিন্তু এই গন্ধ আর ওই জলজলে চোখের আড়ালে লুকিয়ে আছে বাংলার ইতিহাসের এক রাজকীয় সাক্ষী, যাকে আমরা ডাকি বাগদাস বা খাটাস নামে। আমাদের লোককথায় সে চোর, সে ক্ষতিকর, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে সে এক নীরব পাহারাদার। আজ আমরা এই রহস্যময় প্রাণীটির জীবনের গভীরে প্রবেশ করব, জানব কেন একসময় এর শরীরের গন্ধের দাম ছিল স্বর্ণের চেয়েও বেশি। ইতিহাসের পাতা উল্টালে এক অবিশ্বাস্য তথ্য সামনে আসে। আজ যাকে আমরা দুর্গন্ধে এড়িয়ে চলি, একসময় সেই গন্ধই ছিল আভিজাত্যের প্রতীক। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের বাজারে সিভেট অয়েল ছিল এক অমূল্য সম্পদ। বাগদাসের শরীরের বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত এই নির্যাস দিয়ে তৈরি হতো পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি। মুঘল সম্রাট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবার, সবার কাছেই এর কদর ছিল আকাশচুম্বী। যা আজ আমাদের কাছে সাধারণ বন্য প্রাণী, একসময় তা রাজকোষের রাজস্ব আয়ের বড় উৎস। ভাবুন তো, যে প্রাণীটিকে আজ আমরা লাঠি নিয়ে মারতে যাই, তার অস্তিত্ব একসময় বিশ্বজুড়ে সুবাস ছড়াতো। নামের মধ্যেই রয়েছে বাঘ শব্দটা। কেন? কারণ এর শরীরের গঠন, ধূসর গায়ের ওপর কালো কালো ছোপ, আর ঘাড় থেকে লেজ পর্যন্ত বাঘের মতো ডোরাকাটা দাগ। লম্বায় এরা প্রায় 4 ফুট পর্যন্ত হতে পারে, যার অর্ধেকটাই তার লেজ। ইংরেজিতে একে বলা হয় লার্জ ইন্ডিয়ান সিভ্যাট। এরা অত্যন্ত লাজুক আর আত্মকেন্দ্রিক। দিনের আলো এদের সহ্য হয় না, তাই সূর্যাস্তের পর যখন পৃথিবী শান্ত হয়, তখনই এরা বেরিয়ে আসে শিকারে। এদের চলাফেরা এতই নিঃশব্দ যে আপনার পাশ দিয়ে চলে গেলেও আপনি টের পাবেন না, যদি না সেই বিশেষ তীব্র গন্ধটি আপনার নাকে আসে। এই গন্ধই মূলত তাদের সীমানা নির্ধারণের ভাষা। আমাদের সমাজে বাগদাসকে নিয়ে সবচেয়ে বড় অভিযোগ, সে হাঁস-মুরগি চোর। হ্যাঁ, ক্ষুধার্ত হলে বা সুযোগ পেলে সে লোকালয়ে হানা দেয়, কিন্তু আপনি কি জানেন তার খাদ্যাভ্যাসের মাত্র 10% হল গৃহপালিত পাখি? বাকি 90% সময় সে আমাদের কি উপকার করে? বাগদাস হল প্রকৃতির দক্ষ পেস্ট কন্ট্রোল। তার প্রধান খাবার হল ইঁদুর, বিষাক্ত সাপ, ব্যাঙ আর ক্ষতিকর পোকামাকড়। একটি বাগদাস বছরে হাজার হাজার ইঁদুর নিধন করে কৃষকের লক্ষ লক্ষ টাকার ফসল রক্ষা করে। আমরা তাকে একটি মুরগির জন্য পিটিয়ে মারি, অথচ সে যে আমাদের অজান্তেই ফসলের মাঠ পাহারা দিচ্ছে, সেই কৃতজ্ঞতা আমরা কখনো প্রকাশ করি না। বাগদাস শুধু মাংসাশী নয়, সে ফলমূলও খুব পছন্দ করে। বট, পাকুড় বা গাব ফল খেয়ে সে মাইলের পর মাইল হেঁটে বেড়ায়। তার মলের সাথে ছড়িয়ে পড়ে সেই ফলের বীজ। আশ্চর্যের বিষয় হল, বাগদাসের পাকস্থলিতে বীজের যে প্রক্রিয়াকরণ হয়, তাতে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক বেড়ে যায়। আজকের দিনে আপনি যে বিশাল গাছটি দেখে মুগ্ধ হচ্ছেন, হতে পারে কয়েক দশক আগে কোনো এক বাগদাসের মাধ্যমেই সেই গাছটির জন্ম হয়েছিল। এরা প্রকৃতির এক নীরব মালি, যিনি কোনো পারিশ্রমিক ছাড়াই বনায়ন করে চলেছেন। কিন্তু আজ এই উপকারী প্রাণীটি মহাবিপন্ন। মানুষ তার আবাসস্থল বন জঙ্গল কেটে সাবার করছে। ঝোপঝাড় কমে যাওয়ায় তারা আশ্রয়হীন হয়ে পড়ছে। সবচেয়ে করুণ দৃশ্য দেখা যায় মহাসড়কগুলোতে। রাতে খাবারের সন্ধানে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয় অসংখ্য বাগদাস। এছাড়া আমাদের কুসংস্কার তো আছেই। অনেক এলাকায় ভুল ধারণা প্রচলিত যে বাগদাসের তেল বাতের ব্যথা সারায়। এই অবৈজ্ঞানিক বিশ্বাসের কারণে নিষ্ঠুরভাবে এদের হত্যা করা হয়। গত 20 বছরে আমাদের দেশ থেকে প্রায় 60% বাগদাস হারিয়ে গেছে। আমরা কি তবে শেষ রাজকীয় সুগন্ধি বাহককে চিরতরে হারিয়ে ফেলব? বাগদাসের জীবন যতটা রহস্যময়, তাদের বংশবিস্তারের প্রক্রিয়াও ততটাই নিরিবিলি। এরা সাধারণত বর্ষাকালে প্রজনন সঙ্গী খুঁজে নেয়। মজার ব্যাপার হলো, একটি মা বাগদাস তার বাচ্চাদের লালন পালনের জন্য কোনো গুহা বা গর্ত নয়, বরং বেছে নেয় জনমানবহীন পুরনো দালান, বাঁশঝাড় কিংবা ঘন ঝোপের আড়াল। একবারে সাধারণত 2 থেকে 4টি বাচ্চার জন্ম দেয় তারা। জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ এই বাচ্চারা পুরোপুরি অন্ধ থাকে এবং মায়ের গায়ের সেই বিশেষ গন্ধ শুকে তারা আত্মরক্ষা করতে শেখে।
বাবার কোনো ভূমিকা এদের লালন পালনে থাকে না। মা একাই তাদের শিকার করা শেখায়। এই যে একাকী লড়াই, এটাই তাদের টিকে থাকার মূল শক্তি। আবার লোকালয়ের কাছাকাছি আশ্রয় নেওয়ায় এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। আমাদের বাংলার লোকজ সংস্কৃতিতে বাগডাসকে নিয়ে প্রচলিত আছে নানা ভুতুড়ে গল্প। অনেক গ্রামে বিশ্বাস করা হয় বাগডাস আসলে সাধারণ প্রাণী নয়, এটি কোনো অশুভ শক্তির বাহন। তাদের সেই জলজলে চোখ আর রাতের আধারে করা অদ্ভুত শব্দকে অনেক সময় নিশির ডাক বলে ভুল করা হতো। আবার কোনো কোনো অঞ্চলে বাগডাসকে বাঘের মাসি বা ভূত বিড়ালও বলা হয়। এই মিথ বা কাল্পনিক গল্পের কারণেই যুগ যুগ ধরে গ্রামীণ জনপদে বাগডাস এক আতঙ্কের নাম হয়ে আছে। অথচ এসব গল্পের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা যদি রূপকথার চশমা খুলে বিজ্ঞানের চোখে দেখি, তবে দেখব এই প্রাণীটি নিছক এক ভীতু এবং শান্ত স্বভাবের নিশাচর প্রাণী, যা ভূতের চেয়ে মানুষের অত্যাচারে বেশি আতঙ্কিত। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের চারপাশ থেকে বাগডাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি হবে? একে বলা হয় ট্রফিক ক্যাসকেড বা খাদ্য শৃঙ্খলের বিপর্যয়। বাগডাস না থাকলে ইঁদুর ও ক্ষতিকর সরীসৃপের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। তখন আমাদের সোনার ফসলের মাঠ বিষাক্ত কীটনাশক দিয়ে ভরিয়ে দিতে হবে, যা পরোক্ষভাবে আমাদের শরীরেরই ক্ষতি করবে। শুধু তাই নয়, বনের অনেক দুষ্প্রাপ্য গাছ যাদের বীজ কেবল বাগডাসের মাধ্যমেই ছড়ায়, সেই গাছগুলো আর জন্মাবে না। ফলে ধীরে ধীরে বনভূমি তার বৈচিত্র্য হারাবে। একটি ছোট প্রাণীর হারিয়ে যাওয়া মানে কেবল একটি নাম মুছে যাওয়া নয়, বরং প্রকৃতির একটি বিশাল চাকা অচল হয়ে পড়া। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ হিসাবে আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। প্রথমত, আমাদের সচেতন হতে হবে। আপনার এলাকায় কোনো বাগডাস দেখা গেলে তাকে মারতে না গিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে খবর দিন। দ্বিতীয়ত, বাগডাসের তেল বা হাড় নিয়ে যে অচিকিৎসা চলে, তার বিরুদ্ধে সোচ্চার হন। মনে রাখবেন, অন্ধবিশ্বাস কোনো জীবন বাঁচাতে পারে না। এছাড়া বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা পুরনো গাছ একদম সাফ না করে কিছু অংশ প্রাকৃতিক অবস্থায় থাকতে দিন, যাতে এই গৃহহীন প্রাণীরা একটু মাথা গোজার ঠাঁই পায়। আমাদের সামান্য সচেতনতাই পারে বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে। বাগডাস কেবল লাজুকই নয়, এরা অত্যন্ত বুদ্ধিমান এক প্রাণী। এদের আত্মরক্ষার কৌশলগুলো বিস্ময়কর। যখন এরা কোনো বড় শিকারী প্রাণী বা মানুষের কবলে পড়ে, তখন এরা প্রথমত পালানোর চেষ্টা করে। কিন্তু যদি পালানোর পথ না থাকে, তখন এরা তাদের লেজের নিচে থাকা বিশেষ গ্রন্থি থেকে অত্যন্ত কড়া এবং কটু গন্ধযুক্ত তরল ছিটকে দেয়। এই গন্ধ এতটাই তীব্র যে তা শিকারীকে সাময়িকভাবে বিভ্রান্ত বা নিস্তেজ করে দিতে পারে। এছাড়া এরা খুব ভালো গাছে চড়তে পারে, যা অনেক সময় তাদের স্থলের শত্রুদের হাত থেকে বাঁচিয়ে দেয়। এদের শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি আমাদের চেয়ে কয়েক গুণ বেশি প্রখর, তাই কোনো বিপদ আসার অনেক আগেই এরা টের পেয়ে যায়। এই প্রখর ইন্দ্রিয়গুলোই হাজার বছর ধরে তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে। জানলে অবাক হবেন, আমাদের এই বাগডাস বা সিভেট পরিবারভুক্ত প্রাণীদের বিশ্বজুড়ে অনেক জ্ঞাতি ভাই রয়েছে। ইন্দোনেশিয়ায় এক প্রজাতি সিভেট বা খাটাসের মাধ্যমে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি, যাকে বলা হয় কপি লুয়াক। আবার আফ্রিকান সিভেটগুলো আকারে আরও বড় হয়। যদিও প্রতিটি দেশের পরিবেশ অনুযায়ী তাদের স্বভাব কিছুটা ভিন্ন, কিন্তু মজার বিষয় হলো, বিশ্বের প্রতিটি প্রান্তেই এই প্রাণীটি মানুষের কুসংস্কার আর লালসার শিকার। কোথাও এদের মাংসের জন্য, কোথাও বা কস্তুরীর মতো সুগন্ধির জন্য এদের খাঁচায় বন্দি করে রাখা হয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ বা IUCN তাই বিশ্বজুড়ে এদের সংরক্ষণে সোচ্চার হচ্ছে। আমাদের দেশের বাগডাস সেই বিশাল বৈশ্বিক জীববৈচিত্র্যেরই একটি গর্বিত অংশ, যাকে রক্ষা করা আমাদের আন্তর্জাতিক দায়িত্বের মধ্যেও পড়ে। অনেকে বাগডাস আর মেছোবাঘকে গুলিয়ে ফেলেন। মনে রাখবেন, মেছোবাঘ আকারে বড় এবং তার গায়ের দাগগুলো গোল ছোপের মতো। অন্যদিকে বাগডাসের গলায় নেকলেসের মতো স্পষ্ট সাদা কালো দাগ থাকে। মেছোবাঘ মাছ ধরতে পটু, আর বাগডাস ডাঙার ছোট ছোট প্রাণী ও ফল খেতে পছন্দ করে। এই দুই প্রাণী আমাদের ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীটা শুধু আমাদের নয়, এই ধরনের আলো বাতাসের উপর একটি বাগডাসের অধিকার আমাদের মতোই প্রবল। সে চোর নয়, সে আপনার ফসলের পাহারাদার। সে কুৎসিত নয়, সে রাজকীয় ইতিহাসের এক জ্যান্ত দলিল। আজ রাতে যদি আপনার বাড়ির পেছনের অন্ধকারে সেই জলজলে চোখ দুটি দেখেন, তবে লাঠি নিয়ে ছুটবেন না, বরং একটু থমকে দাঁড়ান। ভাবুন,
এই প্রাণীটি বেঁচে থাকলে আপনার চারপাশটা আরও সবুজ থাকবে, আপনার ফসল সুরক্ষিত থাকবে। প্রকৃতির এই নীরব শিল্পীদের সম্মান করতে শিখুন, কারণ তারা হারিয়ে গেলে ভারসাম্য হারাবে এই পৃথিবী, আর প্রকৃতির প্রতিশোধ থেকে মানুষও রেহাই পাবে না। আপনার শৈশবে কি বাগডাস নিয়ে কোনো ভুতুড়ে গল্প শুনেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরেকটি প্রাণীকেও অন্তত আমরা বাঁচাতে পারি। প্রকৃতির কথা বলতে আমরা আবারও আসব সাইলেন্ট ভিজুয়ালসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। ধন্যবাদ।